আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো যা নিয়ে হয়তো চারদিকে অনেক আলোচনা হচ্ছে, টেল মডেল। না কোনো রাজনৈতিক বিতর্ক বা জল্পনা কল্পনা আমরা যাব না, একদম সলিড ডেটা আর ফ্যাক্টসের ওপর দাঁড়িয়ে আমরা দেখব এই রূপরেখাটি আসলে কিভাবে একটি অঞ্চলের অর্থনৈতিক চেহারাই বদলে দেওয়ার দাবি করছে। তো চলুন শুরু করা যাক। আলোচনার সুবিধার জন্য পুরো ব্যাপারটাকে আমরা 5টি ধাপে ভাগ করেছি। প্রথমে অর্থনৈতিক পটভূমি, এরপর টেলের 4 স্তম্ভ, তারপর আঞ্চলিক বিন্যাস, 18 মাসের অ্যাকশন প্ল্যান এবং সবশেষে পর্যায়ক্রমে কৌশল বা সিকোয়েন্সিং। ব্যাস, এই ছকেই আমরা এগোব। প্রথমেই আসা যাক একদম গোড়ার কথায়, অর্থাৎ আমাদের বর্তমান অর্থনৈতিক পটভূমি বা বেসলাইন রিয়ালিটিটা ঠিক কী। এই ডেটাটা একটু খেয়াল করুন। ঐতিহাসিকভাবে যদি দেখেন, এই অঞ্চলটি কিন্তু ম্যানুফ্যাকচারিং, ট্রেড বা শিক্ষার ক্ষেত্রে রীতিমতো পাওয়ার হাউস ছিল, তাই না? কিন্তু আজকের বাস্তবতাটা কি? এত বিপুল জনসংখ্যা আর সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারতের মোট জিডিপিতে এর অবদান এখন ঘোরাফেরা করছে মাত্র 5 থেকে 6% আশপাশে। এই যে সক্ষমতা আর বাস্তবের মধ্যে একটা আকাশ-পাতাল তফাত, এটাই কিন্তু আমাদের বাধ্য করছে নতুন করে ভাবতে। একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে আছে, আর সেটা পূরণের জন্যই দরকার একটা বড়সড় ইকোনমিক রিসেট। তো সমস্যাটা ঠিক কোথায়? আসল ব্যাপারটা হলো এখানকার অত্যধিক জনঘনত্ব। এত মানুষের বাস সেখানে চাইলেই আপনি রাতারাতি হাজার হাজার একর জমি অধিগ্রহণ করে বিশাল কোনো কারখানা বসিয়ে দিতে পারবেন না। এটা প্র্যাকটিক্যালি অসম্ভব। আর ঠিক এই কারণেই ভারী শিল্পের পুরনো মডেল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর বদলে দরকার এমন একটা মডেল যা ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই কেন্দ্র করে ঘুরবে, যেখানে বড় জমির বদলে বেশি মানুষের কর্মসংস্থান হবে। মানে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার বদলে নিজের এলাকাতেই একটা টেকসই আয়ের রাস্তা তৈরি হওয়া, এটাই হলো মূল কনসেপ্ট। আর এই কনসেপ্ট থেকেই জন্ম নিচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, টেল মডেলের সেই বিখ্যাত 4 স্তম্ভ। চলুন দেখে নিই। এই টেল শব্দটা কিন্তু এমনি এমনি আসেনি। এর 4টে অক্ষর আসলে 4টে নির্দিষ্ট খাতের কথা বলছে: টেক্সটাইল বা বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স আর লেজার বা অবসর ও পর্যটন। ভাববেন না যে এগুলো আলাদা আলাদা কোনো ইন্ডাস্ট্রি, বরং একটা মজবুত ইমারত যেমন কয়েকটা পিলারের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবেই এই 4টে খাত একে অপরের সাথে মিলে পুরো অর্থনীতিটাকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছে। চলুন প্রথম স্তম্ভটা দেখি, বস্ত্র ও পোশাক খাত। কেন এটা তো গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটাই হলো কর্মসংস্থান তৈরির আসল ইঞ্জিন। নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নেই। মুর্শিদাবাদ, নদিয়া, মালদহের মতো জায়গাগুলোতে আগে থেকেই যে ঐতিহ্যবাহী তাঁত বা বস্ত্রশিল্পের ক্লাস্টারগুলো আছে, সেগুলোকে জাস্ট একটু আধুনিক করতে হবে। এর জন্য বিশাল জমির দরকার নেই, এমএসএমই নেটওয়ার্ক দিয়ে এটা স্কেল আপ করা সম্ভব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধু জামাকাপড় বানানো নয়, কলকাতাকে কেন্দ্র করে একটা আস্ত ফ্যাশন আর ডিজাইন হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এখানে। মানে লো ভ্যালু প্রোডাকশন থেকে সরাসরি হাই ভ্যালু ডিজাইনের দিকে একটা বড় লাফ। দ্বিতীয় স্তম্ভটা হল হালকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। নাম শুনেই বুঝতে পারছেন, এখানে বিশাল কোনো ইস্পাত কারখানা বা বড় বড় রেল ইঞ্জিন বানানোর কথা বলা হচ্ছে না। বরং ব্যাপারটা হলো একটা ডিস্ট্রিবিউটেড সাপোর্ট সিস্টেম তৈরি করা। ধরুন জাহাজ নির্মাণ, প্রতিরক্ষা বা টিটাগড়ের মতো রেলওয়ে হাবগুলোতে যে হাজার হাজার ছোটখাটো যন্ত্রাংশ লাগে, সেগুলো যোগান দেয়া। হাওড়া আর হুগলির ছোট ও মাঝারি শিল্পগুলোকে যদি এই জাতীয় ভ্যালু চেইনের সাথে জুড়ে দেয়া যায়, তাহলে ভাবুন তো কত বড় একটা ইকোসিস্টেম তৈরি হবে। আর এর জন্য কিন্তু বিশাল মূলধনের কোনো প্রয়োজনই নেই। এরপর আসছে তৃতীয় স্তম্ভ, লজিস্টিক্স। এটাকে বলা যেতে পারে এই পুরো কাঠামোর সবচেয়ে বড় গেম চেঞ্জার বা অনুঘটক। লজিস্টিক্স খাতের আসল কাজটা কি? কাজটা হলো বাণিজ্যের পথে যত রকম বাধা বা ফ্রিকশন আছে সেগুলো দূর করা। আমাদের যে বন্দরগুলো আছে বা যে দারুণ ভৌগোলিক অবস্থান আছে, সেটাকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের খরচ আর সময় কমিয়ে আনা। সোজা কথায়, আপনার লজিস্টিক্স যদি ফাস্ট আর স্মুথ হয়, তাহলে বাকি 3টে খাত এমনিতেই রকেটের গতিতে ছুটতে শুরু করবে। আর শেষ স্তম্ভটা হলো লেজার বা অবসর ও অনুষ্ঠান। এটা কিন্তু সেই চিরাচরিত ব্যাগ গুছিয়ে ঘুরতে যাওয়া ট্যুরিজম নয়, এটা হলো বিজনেস হসপিটালিটির সাথে কালচারাল ট্যুরিজমকে জুড়ে দেওয়ার একটা দারুণ কৌশল। ধরুন কলকাতায় বড় কোনো শিল্প সম্মেলন হলো,
সেই ডেলিগেটদের সম্মেলন শেষে দক্ষিণেশ্বর বা শান্তিনিকেতনের মতো হেরিটেজ রুটে নিয়ে যাওয়া হলো, কিংবা শিলিগুড়িতে একটা ইকো কনফারেন্স হলো, আর অতিথিরা সোজা ডুয়ার্স বা দার্জিলিংয়ের সার্কিটের সাথে যুক্ত হয়ে গেলেন। মানে সম্মেলন আর পর্যটন দুটো মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ, যা পুরো স্থানীয় অর্থনীতিকে চাঙা করে দেবে। এবার আমরা তৃতীয় পর্বে ঢুকব। এতক্ষণ জানলাম কি করা হবে, এবার দেখব কোথায় করা হবে, অর্থাৎ আঞ্চলিক বিন্যাস বা স্পেশাল ক্লাস্টারিং। এই ছকটা একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে পুরো রাজ্যটাকে তাদের নিজস্ব শক্তির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। কলকাতাকে ধরা হয়েছে পরিষেবা আর ডিজাইনের কেন্দ্র হিসাবে, হাওড়া আর হুগলি হল ইঞ্জিনিয়ারিং আর ফ্যাব্রিকেশনের হাব, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ হল বস্ত্র উৎপাদনের মূল জায়গা, আর শিলিগুড়ি সেটা হলো বাণিজ্য আর পর্যটনের প্রবেশদ্বার। এই ক্লাস্টারিংয়ের উদ্দেশ্যটা কি জানেন? উদ্দেশ্য হল রাজ্যের উন্নয়ন যেন শুধু একটা মেগা সিটিতে আটকে না থেকে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এক কথায় সব জেলার অন্তর্ভুক্তি। এখানে একটা ব্যাপার হয়তো খেয়াল করেছেন, শিক্ষাকে কিন্তু আলাদা কোনো স্তম্ভ হিসাবে দেখানো হয়নি। কেন বলুন তো? কারণ শিক্ষা হলো সেই ফ্লোর প্ল্যান বা বেসমেন্ট যার ওপর দাঁড়িয়ে আছে এই চারটে পিলার। আপনি টেক্সটাইল বলুন বা ইঞ্জিনিয়ারিং, সব জায়গাতেই তো দক্ষ লোকবল লাগবে, তাই না? আর সেই দক্ষ জনশক্তি যোগান দেওয়ার ক্রস সেক্টর দায়িত্বটা পালন করবে এই শিক্ষা খাত। তত্ত্ব তো অনেক হলো, এবার আসা যাক অ্যাকশনে। আমাদের চতুর্থ পর্ব, প্রথম 12 থেকে 18 মাসের নির্দিষ্ট কর্মপরিকল্পনা। এই পলিসিগুলো কিন্তু 5-10 বছরের কোনো স্বপ্ন নয়, এগুলো খুব দ্রুত বাস্তবায়নের একটা টার্গেট। জাস্ট 4টে মূল ফোকাস দেখুন: বেঙ্গল গার্মেন্ট মিশন লঞ্চ করা, 2-3টে ডিফেন্স আর রেলওয়ে পার্ক তৈরি করা, একটা ফ্রেইট ফ্যাসিলিটেশন সেল গঠন, আর 5,000 মানুষের বসার মতো একটা বিশাল কনভেনশন সেন্টার বানানো। এখানে হাওয়ায় ভাসানো কোনো প্রজেক্ট নেই, পুরোটাই হলো প্লাগ অ্যান্ড প্লে ইনফ্রাস্ট্রাকচার। মানে তৈরি করো আর সাথে সাথে কাজ শুরু করে দাও। এই সংখ্যাটা দেখুন, 2 লক্ষ। এটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়। শুধুমাত্র এই বেঙ্গল গার্মেন্ট মিশন থেকেই আগামী 3 বছরে 2 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি টার্গেট নেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনটাকে ঠিক কতটা স্কেলে পুশ করার কথা ভাবা হচ্ছে। এতগুলো মানুষের হাতে কাজ এলে স্থানীয় অর্থনীতিতে কি পরিমাণ গতি আসবে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। ইঞ্জিনিয়ারিং খাতের শর্ট টার্ম প্ল্যানটাও কিন্তু খুব প্র্যাকটিক্যাল। হাওড়া, হুগলি আর দুর্গাপুরে প্লাগ অ্যান্ড প্লে পার্ক তো হচ্ছেই, তার সাথে ক্ষুদ্র শিল্পগুলোর জন্য সিঙ্গল উইন্ডো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। মানে লাল ফিতার ফাঁস আর নেই। আর সবচেয়ে জরুরি বিষয় হল লোকাল ব্যবসায়ীদের সিএনসি মেশিনিং আর আন্তর্জাতিক মানের কোয়ালিটি কন্ট্রোল শেখানো, যাতে তারা সরাসরি গার্ডেন রিচের মতো বড় শিপ বিল্ডার্সদের সাপ্লাই চেনে ঢুকে পড়তে পারে। লজিস্টিক্সের ক্ষেত্রেও একই রকম স্পিড। পরিবহন নোডগুলোর কাছে 3-4টে আধুনিক ওয়্যারহাউস, একটা ডেডিকেটেড বেঙ্গল ফ্রেট ফ্যাসিলিটেশন সেল আর কার্গো মুভমেন্ট ট্র্যাকিং, পুরোটা ডিজিটাল করা। আসল লক্ষ্যটা হলো পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাঝখানে যে অযথা সময় নষ্ট হয় সেটা একেবারে জিরোতে নামিয়ে আনা। বাণিজ্যের গতি বাড়লে পরোক্ষভাবে অন্যান্য সব খাতেরই প্রোডাক্টিভিটি যে এক লাফে বেড়ে যাবে, সেটা তো একদম জলের মতো পরিষ্কার। আর অবসর বা পর্যটন খাতে ওই যে বিশাল কনভেনশন সেন্টারের কথা বললাম, ওটাই হলো আসল অ্যাঙ্কার। কলকাতায় এত বড় একটা সেন্টার থাকলে দেশ বিদেশের প্রচুর বিজনেস ট্রাভেলার্সরা আসবেন, আর তারপরেই তাদের সামনে তুলে ধরা হবে আমাদের দক্ষিণেশ্বর, বেলুর বা ইকো ট্যুরিজম সার্কিটগুলো। অর্থাৎ বিজনেস ট্রিপটাকে খুব সহজেই একটা হেরিটেজ বা ইকো ট্যুরে বদলে দেওয়া যায়। এটা এক ঢিলে 2 পাখি মারার মতো একটা ব্যাপার। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, দ্য সিকোয়েন্সিং স্ট্র্যাটেজি বা পর্যায়ক্রমিক কৌশল। মডেলের আসল ফিলসফিটা এখানেই লুকিয়ে আছে। এই স্লাইডটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে বলা হচ্ছে কি করতে হবে চেয়ে কি করা যাবে না সেটা বেশি জরুরি। কোনো সাপ্লাই চেইন বা ইকোসিস্টেম ছাড়া শুধুমাত্র চমক দেওয়ার জন্য বড় বড় ভারী শিল্পের পেছনে দৌড়ানোটা এখন বোকামি। সেটা পুরোপুরি এড়িয়ে চলতে হবে। তার বদলে আমাদের পুরো ফোকাস থাকতে হবে ক্ষুদ্র শিল্পের উন্নয়ন, মানুষের চাকরি আর লজিস্টিক্স ঠিক করার ওপর। এখানে একটা চরম শৃঙ্খলার প্রয়োজন। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে টেল মডেল, এটা কিন্তু কোনো জাদুর কাঠি বা চূড়ান্ত গন্তব্য নয়। এটাকে বলা হচ্ছে একটা সিকোয়েন্সিং স্ট্র্যাটেজি। সহজ কথায় এটা হলো একটা ডুবন্ত বা থমকে থাকা অর্থনীতিকে স্থিতিশীল করার প্রথম ধাপ। একটা বাড়ি তৈরির সময় যেমন আমরা আগে ফাউন্ডেশন বা ভিত্তিটা শক্ত করি, ছাদ তো আর আগে ঢালাই করি না।
ঠিক তেমনি এই মডেলটা হলো সেই মজবুত ভিত্তিপ্রস্তর। তো সেই ধাপগুলো কেমন হবে? প্রথমেই একদম সিম্পল সিস্টেমে ফোকাস করা, যেমন এমএসএমইগুলোর হাত ধরে কর্মসংস্থান বাড়ানো, এরপর এই খাতগুলোর মধ্যে একটা কানেকশন বা ক্লাস্টার তৈরি করা। আর এই দুটো ধাপ যখন সফলভাবে পেরিয়ে যাব আমরা, ঠিক তখনই আসবে একটা অ্যাডভান্সড বা উন্নত অর্থনৈতিক রূপান্তরের পর্যায়। এভাবেই ধাপে ধাপে খুব লজিক্যাল ওয়েতে এগোলে তবেই একটা স্থবির অর্থনীতি সত্যিকারের গ্রোথ দেখতে পাবে। সব শেষে এই পুরো বিশ্লেষণটা থেকে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে, এই টেল মডেল কি শুধুই একটা সাময়িক সমাধান, নাকি যদি এই প্ল্যানটা অক্ষরে অক্ষরে সত্যি বাস্তবায়িত হয় তবে এটাই সেই স্ফুলিঙ্গ হতে পারে যা আগামী দিনে এই অঞ্চলে একটা সম্পূর্ণ নতুন অত্যাধুনিক শিল্প বিপ্লবের দরজা খুলে দেবে? ভাবুন তো একবার। আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।